ওনার লজ্জা করা উচিত যে ওনার গতকাল এসআইআর নিয়ে মামলায় সুপ্রিম কোর্ট থাপ্পড় মেরেছে, ওনার গালেই থাপ্পড়টা পড়েছে। সুপ্রিম কোর্ট বলেছে ইলেকশন কমিশন যা করেছে দারুণ কাজ করেছে, প্রশংসা করেছে। বলছে আপনাকে বলছি না, আপনার রাজ্যে চোর চোর হয়ে বেশি বোঝো, আমার রাজ্যের বদনামটা কি করেছেন উনি। বাইরে গেলে আমাদের চোর অপবাদ শুনতে হয়। উনি মুখ্যমন্ত্রীর পদটাকে কলুষিত করেছেন, কলঙ্কিত করেছেন, বাংলার কলঙ্কিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার চোখে ভালো রিপোর্টার তারা, যে যারা মমতা বন্দ্যোপাধ্যায় চটি চাটে তারা ভালো রিপোর্টার, আর আমরা হচ্ছে খারাপ রিপোর্টার, যার জন্য আমাদের প্রচুর প্রবলেম ফেস করতে হচ্ছে। আমার নিজের চাকরি হারিয়েছি আমি। ওনার আমলে চ্যানেল দখল হয়েছে, বুঝছে, চ্যানেলের অফিস দখল হয়ে গেছে। কৌশিক সেই চ্যানেলে ছিল, কলকাতা টিভিতে ছিলাম আমরা, সেই চ্যানেলকে দখল হয়ে গেছে, জানো উনি করিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বতন মুখ্যমন্ত্রী এবং তিনি এখন কার্যত একা। তিনি ফেসবুক লাইভ করছেন, মানে সোশ্যাল মিডিয়াতে তিনি লাইভ করছেন এবং সেখানে কোনো আড়ম্বরতা নেই, কোনো কিছু নেই, তিনি একা। এরই মাঝখানে দেখা গেল তিনি একটি কবিতা লিখলেন, কবিতার নাম শিরোনাম গিরগিটি। কি বলবেন? দেখো, প্রথমেই বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় চাটুকারিতায় বিশ্বাস করতেন। আজকে চাটুকারীরা কিন্তু এটাই হয়, চাটুকারীরা কিন্তু সরে গিয়েছে, কারণ তারা তাদের যে আর্থিক বলো অন্যান্য যে লাভ, সেই লাভ তাদের হয়ে গিয়েছে, চলে গিয়েছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হয়তো বুঝতে পারেননি, আমি জানি না তিনি মানে কী ধরনের রাজনীতি করেন, তবে এটাই স্বাভাবিক যে চাটুকারী রাজনীতি যেটা হয়, অর্থাৎ ধ্বংসাত্মক রাজনীতিতে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীরাই করতে পারেন। আজকে তাকে এটা আমিও সেদিন দেখলাম যে তিনি খুব মিডিয়াকে খুব দোষারোপ করছেন যে তিনি আর মিডিয়াকে চান না, তিনি ফেসবুক লাইভ করে তার বক্তব্য বলবেন। দেখুন, একটা জিনিস, আমি নিজে মিডিয়ার লোক, আমি এটা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়াগুলো কিভাবে কন্ট্রোল করতেন। প্রত্যেকটা অফিসে, শুধু কি টেলিভিশন চ্যানেল, কি বলো তুমি খবরের কাগজ, তার নিজের লোককে বসিয়ে দিয়েছেন। এবং যার ফলে আমরা যারা অন্যায়ের প্রতিবাদ করি, আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুর্নীতি প্রতিবাদ করি, তাদের কিন্তু কর্নার করে রাখা হয়েছে। এবং একটা সময় আমি নিজে বুঝতে পারতাম যে এই মিডিয়া, এই টেলিভিশন চ্যানেলগুলো মালিক পক্ষ আমাকে চাইছে না, কেন না ওদের মতো করে চলতে পারছে না, কারণ তারা যেটা চাইতো যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে যেটা বলছেন সেটাই করতে। কিন্তু আমি কি করে বলবো বলো, 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গিয়েছে। জানো দীপান্বিতা, যে আমি যখন একটি খবরটা করতে গেছি, আমি দেখছি যে মা বাবার হাত ধরে একটি ছোট্ট বাচ্চা, মুসলিম মানে মেয়ে, বাচ্চা কিশোর, একদম বাচ্চা শিশু, তিনি যাচ্ছেন। আমি তাকে জিজ্ঞেস করছি, বাবু তুমি কেন এত রোদে? তো বাচ্চাটা বলছে আমার মা বাবা চাকরি চলে গেছে, দিন হাঁটা সম্ভবত, তো মানে আমরা তো খেতে পাই না, হ্যাঁ এখানে আছি। দুজনে কিন্তু এমএসসি পাশ করা, স্বামী স্ত্রী দুজনে এমএসসি পাশ করা। অর্থাৎ এই আমার এটা মনে হয়েছে যে এই 26,000 তাদের আমি এটা করতে পারবো? সেই দুর্নীতি করেছেন এই সরকার, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেই সরকারের হয়ে কি করে কথা বলবো? তাই হয়তো বলতে পারতাম না, তাই হয়তো ওনার লোকেরা আমাদের সাইড করে দিয়েছিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ঠুলি বেঁধেছিলেন যে তার দলের লোকেরা যে এইভাবে, তিনি নিজে তো দুর্নীতির মদত দিয়েছেন, না হলে এত বড় দুর্নীতি হয় কি করে? প্রত্যেকটা ক্ষেত্রে বলো তো কোন দুর্নীতি নেই আমাদের রাজ্যে? তোমার শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, মিড ডে মিল দুর্নীতি এবং পুরসভার দুর্নীতি, যাতে সুজিত বসু অ্যারেস্ট হয়েছে, মানে সমস্ত সেক্টরে আমরা তো এখন এটা নিয়ে কাজ করছি যে প্রত্যেকটা সরকারের প্রতিষ্ঠানের দুর্নীতি এবং এখন পুলিশের করাপশন, আমি নিজে এটা নিয়ে কাজ করছি। মানে এতটা দুর্নীতিগ্রস্ত সরকার যে ভাবতে পারে না, দুর্নীতির একটা মানে ভাইরাস ছড়িয়ে দিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা এখন আমরা বুঝতে পারছি আরও দিন দিন যত যাবে উন্মোচন হবে। অর্থাৎ কিন্তু এখন কিন্তু মিডিয়ার রোল বুঝতে পারছো, মিডিয়া তারাও কিন্তু এখন মানে তাদের লোকগুলো সরে গিয়েছে। অর্থাৎ এখন কিন্তু মিডিয়াও তারাও মানে যে লোকগুলো এতদিন ধরে কন্ট্রোল করতো তারা তো সরে গিয়েছে। এখন যে লোকগুলো এতদিন ধরে বঞ্চিত ছিল তারা কিন্তু এটা মিডিয়ার মাথায় বসছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে তিনি যে ধ্বংসাত্মক মিথ্যে কথাগুলো বলতেন, তিনি যে দুর্নীতির মানে কাজগুলো করেছেন, এগুলো যত দিন যাবে উন্মোচিত হবে, এই জন্য আর মিডিয়া তার কাছে আসবে না। এবং সেই কারণেই হয়তো তিনি এই কথাগুলো বলছেন। একটা জিনিস আমি এই সরকারকে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো অনেক কন্যাশ্রী, যুবশ্রী,
সবুজ সাথী, তারপরে আরও আছে তোমার অনেক পুরস্কার দিয়েছেন, শ্রী দিয়ে পুরস্কার, সবই ওনার শ্রী দিয়ে, রূপশ্রী। তো ওনাকে মিথ্যাশ্রী দেওয়া হোক, যে ভারতবর্ষের পৃথিবীর কোনো মুখ্যমন্ত্রী তিনি এই ধরনের নজিরবিহীন দুর্নীতি করতে পারেন, তার সরকারের আমলে 15 বছর, সেইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিলেন, যে এত দুর্নীতি করার পরও তিনি মিথ্যে কথা বলে তিনি দাপিয়ে বেড়ালেন এই নির্বাচনে। কিন্তু এবারে বাংলার মানুষ বুঝতে পেরেছিল, যার জন্য তিনি এই উঠে প্রতিদিন এই যে দৌড়াতেন না, এই স্টেজের এ পাশ থেকে ও পাশ দৌড়াতেন, লাফাতেন। এবং একটা জিনিস বলো তো, উনি মিটিং করতেন, ওটা উনি সংসদীয় রাজনীতি বিশ্বাস করতেন? আমার খুব অবাক লাগে, মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে গেছে, মুখ্যমন্ত্রীকে দেখছেন দৌড়াচ্ছে, ইলেকশন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনারকে গালাগাল দিচ্ছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে গালাগাল দিচ্ছেন, প্রধানমন্ত্রীকে গালাগাল দিচ্ছেন, বাপ বাপান্ত করছেন। ওনার লজ্জা করা উচিত যে ওনার গতকাল এসআইআর নিয়ে মামলায় সুপ্রিম কোর্ট থাপ্পড় মেরেছে, ওনার গালেই থাপ্পড়টা পড়েছে। সুপ্রিম কোর্ট বলেছে ইলেকশন কমিশন যা করেছে দারুণ কাজ করেছে, প্রশংসা করেছে। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনকে বলেছিল বিজেপি কমিশন। লজ্জা হওয়া উচিত মাননীয়া। আপনি যে কাজ করেছেন, পশ্চিমবঙ্গকে 15 বছর এই থেকে রাজত্ব থেকে 50 বছর পিছিয়ে দিয়েছেন, বাংলার যুবক যুবতীদের তাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন, বাংলার মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। অর্থাৎ আপনাকে যে ভরসায় পশ্চিমবঙ্গের মানুষ ক্ষমতা এনেছিল, যে অনেক আশা নিয়ে ক্ষমতা এসেছিল, 2021 সাল 11 সালে যখন ক্ষমতায় আসে, দেখো 13-14 পর্যন্ত আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছি উনি চেষ্টা করেছেন, কিন্তু 14-15 সাল থেকে কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায় 360 ডিগ্রি পাল্টে গেলেন। আমি নাম বলবো না, আমি ওনার দপ্তরের ওনার কাছের অফিসারদের আমি শুনেছি, তিনি আমাকে বলতেন যে ম্যাডামের সঙ্গে এতদিন ধরে আছি, ম্যাডাম কিন্তু এত বদলে যাবে জানতাম না। এবং আমি তখন বলতাম যে কেন ম্যাডামের সঙ্গ ছাড়ছেন না, তখন বলতে পারি না, জানো তো, ওনার প্রতি যদি বলো উনি অন্যায়টা দুর্নীতি করছেন, অন্যায় করছেন, তবুও আছি, পারি না, কোথাও যেন দুর্বলতা আছে। এই সুযোগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর রাজত্বে থাকলেন এবং পশ্চিমবঙ্গটাকে শেষ করে দিয়ে গেলেন। আমি জানি না যে আমাদের যে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, অত্যন্ত যোগ্য মানুষ, বাংলার মানুষ, অত্যন্ত সচেতনভাবে দায়িত্ব দিয়েছে বিজেপিকে, এবং অত্যন্ত যোগ্য একজন মুখ্যমন্ত্রী। কিন্তু সময় লাগবে। আমি শুধু বাংলার মানুষকে বলবো একটা, তোমাদের চ্যানেলের মাধ্যমে, যে আমি নিজেও সাংবাদিকতা করি, সময় লাগবে। কারণ যে দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে করে গেছে, সেটাকে যতক্ষণ না সরানো যাবে ততক্ষণ কিন্তু রাজ্যের উন্নয়ন করা যাবে না। তুমি দেখো, আমি যদি বলো যে 1 জুন থেকে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনা চালু করার কথা, এটা কিন্তু মুখ্যমন্ত্রী তিনি বারবার বলেছেন। তিনি এর আগের দিন যখন কল্যাণীতে তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে গেছেন, সেখানে সাংবাদিক সম্মেলন করে বলেছেন। আমাদের নবান্নে যেদিন সাংবাদিক সম্মেলন করলেন, আমি নিজে ছিলাম, অগ্নিমিত্রাদি বললেন। কিন্তু যে 1 জুন থেকে সকলে লক্ষ্মী ভাণ্ডার যারা পাচ্ছেন 2 কোটি সামথিং, সকলে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবে। কিন্তু যখন ছানবিন করতে গিয়ে দেখা গেল লিস্টটা তার এতটা জালিয়াতি। কালকে শুভেন্দুবাবু দেখছেন যে লক্ষ্মীর ভাণ্ডার মেয়েদের প্রকল্প পুরুষ পাচ্ছে, রাকিবুল শেখ মুর্শিদাবাদের। আমার তো মনে হয় যে এই অন্তত 30 থেকে 35 লাখ জাল আছে, এবং তার মধ্যে প্রচুর পুরুষ আছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। আমি একটা জিনিস দেখো দীপান্বিতা, একটা জিনিস আমি বলি, যে অনেকে প্রশ্ন করছে, আমি সেদিনও দেখছিলাম যখন মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে মহিলাদের প্রকল্পগুলোতে সংকল্পপত্রে ছিল যে মহিলাদের জন্য কি কি করা হবে, বিজেপি সেটা করবে। কারণ আমি বিজেপি স্টেটে থেকে এসেছি, আমি সেখানকার সংবাদ মাধ্যমের দায়িত্ব পালন করে এসেছি, এবং আমি সেটা দেখেছি যে ওরা অত্যন্ত সুন্দরভাবে সেগুলোকে পালন করে, এবং সময় লাগে। একটা সরকারি কর্মসূচি পালন করতে গেলে অনেক রকম সময় লাগে, অনেক রকম সিস্টেম আছে। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে অনেকে প্রশ্ন করছেন যে 1 জুন থেকে এই যে তোমার সরকারি বাসে মহিলাদের ফ্রি, এটা জানো যে তোমরা বাসে উঠবে, সরকারি বাস সেই ফ্রি, তুমি এখান থেকে একদম কলকাতা টু দার্জিলিংও চলে যেতে পারবে। এবং সেক্ষেত্রে সরকারের একটা নীতি হচ্ছে যে সরকার একটা করে স্মার্ট কার্ড দেবে। তো এই স্মার্ট কার্ডটা নিয়ে অনেক সাংবাদিক, অনেক মানুষও প্রশ্ন করছে যে আমি তো মহিলা, তুমি তো মহিলা, তোমাকে দেখে কন্ডাক্টর কি বুঝতে পারবে না যে তুমি মহিলা কিনা? তাহলে কার্ড দেখাতে হবে কেন? তাহলে কেন কার্ডটা প্রয়োজন হচ্ছে? কার্ডটার প্রয়োজন হচ্ছে এইটাই যে আমাদের রাজ্যটাকে মমতা বন্দ্যোপাধ্যায় এমন জায়গায় পৌঁছে দিয়েছেন না,
এই যে বোরখা পরা রাজনীতি, এই বোরখা পরে মুসলিম যুবকরা তারাও কিন্তু অনেক চলে যেতে পারে বাসে, তারাও এই সুযোগটা পেতে পারে। এরকম ঘটনা ঘটেছে যখন রাকিবুল শেখরা লক্ষ্মীর ভাণ্ডার পায়, এবং সেই কারণেই কিন্তু এই মেয়েদের জন্য এই বাসের যাত্রার জন্য, বাসে ভ্রমণের জন্য এই স্মার্ট কার্ডটা চালু হচ্ছে। অর্থাৎ মানুষকে বলবো একটু যে সরকারকে সুযোগ দিন, সরকারকে কাজ করার যথেষ্ট সময় দিতে হবে, আর সরকারের সিদ্ধান্তগুলো একটু গভীরতার সঙ্গে ভাবুন সরকার কেন সিদ্ধান্ত নিচ্ছে। হয়তো প্রথম একটু অসুবিধা হবে। আজকে যে তোমার লক্ষ্মীর ভাণ্ডার, যে অন্নপূর্ণার যোজনা, দেখবে যে 12 পাতার ফর্ম। আচ্ছা তুমি বলো তো যে কেন, মানে আমাকে কাকে টাকা দিচ্ছি? সরকার তো নিজের টাকা নয়, ওটা তোমার আমার করের টাকা। সরকার সেটা তার দেশের নাগরিকদের দিচ্ছে। তুমি দেশের নাগরিক কিনা এটা জানার অধিকার সরকারের নেই। তুমি তোমার যে পরিবারে থাকো, তোমার পরিবার, তোমার বাবা মা আছে, তোমার ভাই বোন আছে, তোমার দিদি আছে, তোমার বাবার কি জানার অধিকার নেই যে আমার মেয়ে, আমার মিসেস, আমার ছেলে, অর্থাৎ আমার পরিবারে 10 জন লোক আছে। তেমনিতে এটা তুমি ভারতকেও ভাবো একটা পরিবার, সেই পরিবারের তাদের নাগরিক কত, কারা ভারতের নাগরিক সেটা জানার, তাদের সম্পর্কিত তথ্য, তারা কোথায় বাস করে, তাদের গাড়ি আছে কিনা, তাদের জমি জায়গা আছে কিনা, এ জানার অধিকার তো রাষ্ট্রের আছে। কোন দেশে নেই? বাংলাদেশে নেই। বাংলাদেশের জাতীয় কার্ড আছে। পাকিস্তানের মতো একটা অরাজকতা এবং দুষ্ট দেশ, একটা মানে যেখানে টেরোরিস্ট অধ্যুষিত একটা দেশ, তাদেরও কিন্তু এই কার্ড আছে। তাহলে ভারতের কার্ড থাকবে না কেন? আমি তো চাই এনআরসি হোক। এনআরসি মানে হচ্ছে আমি ভারতের নাগরিক, আমাকে একটা কার্ড দেবে, আমার সেই কার্ড, আমার তথ্য, সেখানে যখনই কোথাও যাব আমার সেই তথ্য একদম পুরো সব কিছু বেরিয়ে আসবে। তো এটা তো আমাদের কাজটা অনেক স্বাভাবিক হচ্ছে, তা একটাই পরিচয়পত্র তখন হয়ে যাবে। অর্থাৎ এই ভারতবর্ষে দেখো এটা যেন ধর্মশালা হয়ে গিয়েছে। এই মানে তুমি ভাবতে পারবে না যে আমি এই ত্রিপুরাতে দেখেছি বাংলাদেশ থেকে ঢুকে এসে এখানে ত্রিপুরাতে হোটেল করে ফেলেছে। আমার বাংলার 500-550 কিলোমিটার বর্ডার, তারা এই অঞ্চলটা ফাঁকা ছিল, এখান দিয়ে ঢুকে তারা সারা ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশের নাগরিক তারা এখানে ঢুকে আমার রেশন খাবে, আমার সরকার নির্বাচিত করবে? এটা হতে পারে? অর্থাৎ এটা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি করেছেন সারা ভারতবর্ষকে বিপদে ফেলে দিয়েছেন। আজকে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা দেখবে যে যত ভারতবর্ষের অনেক ক্রাইম হচ্ছে, মহারাষ্ট্রে একটা সেক্স স্ক্যান্ডেল হয়েছিল আমার মনে আছে, বাংলাদেশের লোকেরা যুক্ত, বাংলাদেশের মুসলিমরা। সৈফ আলী খানকে বাড়িতেও তো শুনেছি যে এরকম সব জায়গায় পাবেন, তার সব কিন্তু এন্ট্রি হচ্ছে ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গ দিয়ে। আধার কার্ড বলো, প্যান কার্ড বলো, সব কার্ড এখানে তৈরি হয়। তো এটা মধ্যমগ্রাম, বারাসাত, এটা জালিয়াতি চক্র, পাসপোর্ট জালিয়াতি, যেটা কলকাতা পুলিশ কাজ করছিল। সেই পাসপোর্ট এখানকার বাংলাদেশের নাগরিকরা ভারতের পাসপোর্ট নিয়ে অন্য দেশে চলে গেছে। তো এটা তো সত্যি যে আমার দেশের নাগরিক, আমার বর্ডার ঘেরা থাকবে, আমার দেশের নাগরিকরা আমার সুবিধে পাবে, এবং আমার দেশের নাগরিকদের, আমার দেশের একজন নাগরিক তার কি আছে সেটা জানার অধিকার আছে। সেন্সাস হবে না। সেন্সাস মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রেখেছিলেন, সেই সেন্সাস শুরু হবে আমাদের রাজ্যে 29 তারিখে, আগামীকালই এটা উদ্বোধন করবে। তো এটা একটা রাজ্যের, একটা দেশের উন্নয়ন করতে গেলে, একটা রাজ্যের উন্নয়ন করতে গেলে প্রথম জনসংখ্যা দরকার। তুমি বলো সকালবেলায় বাজার যাবেন, তোমার বাড়িতে 10 জন, তোমার বাবা যদি না জানে যে আমার আজকে কতজন খাবে, তা বাজারটা করবে কি করে? অর্থাৎ সরকার, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যে উন্নয়নের খাতে খরচ করবে, উন্নয়নের জন্য বাজেট করবে, তার পরিবারে কতজন আছে সে জানবে না। আর সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দিতেন। অর্থাৎ তিনি যতদিন থেকে সরকারে এসছেন, কেন্দ্রীয় সরকারকে তিনি শত্রু ভেবে নিয়েছিলেন। শত্রু ভেবে তিনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে লড়াই করেছেন, মানুষের উন্নয়নে বাধা দিয়েছেন। আমি যদি আয়ুষ্মান ভারত পাই, তুমি যদি কেন্দ্রীয় সরকারের প্রকল্প পাও, তো ওনার আপত্তি কিসের? অর্থাৎ এটাও কোথাও যেন মনে হচ্ছে যে উনি পশ্চিমবঙ্গটাকে একটা আলাদা রাষ্ট্র ভাবতে শুরু করেছিলেন, এবং ভারত, আমাদের রাজ্যবাসীকে তিনি অধিকার থেকে বঞ্চিত করেছিলেন। এটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরেছেন। তার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায়, আমি কিন্তু মুখ্যমন্ত্রী বলি না, ওনাকে বলি যে একটা বলতেন পশ্চিমবঙ্গ সরকার বলতাম না, ওনাকে ওই সরকারকে বলতাম তৃণমূল সরকার। দেখবে আমি যতগুলো লাইভ করি বা আমি লিখি, ওনাকে বলি তৃণমূলের সরকার। কারণ পশ্চিমবঙ্গ সরকার হয়ে উঠতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মুখ্যমন্ত্রী ওনাকে বলি না, যে বাংলার মূর্খমন্ত্রী বলি। কারণ উনি ভারতবর্ষের সবথেকে মূর্খ মানুষ। কারণ উনি নিজে যেটা মনে করেন সেটাই সংবিধান,
নিজে যেটা মনে করেন সেটাই তিনি করেন, সেটা যতই সংবিধান বিরোধী হোক। আর যিনি সাংবিধানিক প্রতিনিধি হয়ে তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে আঙুল তুলছেন, যা নির্বাচন যাকে যার ভোটে তিনি সার্টিফিকেটে তিনি আজকে মসনদে বসেছিলেন, তিনি প্রতিটা পদে পদে বাংলার মানুষকে অপমান করতেন। তো বলো তো আজকে আমি অন্য রাজ্যে থাকতাম দীপান্বিতা, যে আমি শুনেছি যে অন্য রাজ্যে তুমি গেছো কিনা আমি জানি না, আমি অন্য রাজ্যে ছিলাম, জানো আমি বাজার করতে গেছি, আমাকে বলছে ও আপনি কোথা থেকে আসছেন, এরকমভাবে বরিশালের ভাষায় বলছে। আমি বলছি আমি তো কলকাতা। বলছে ও চোর আছেন। আমি বলছি আপনি কি আমাকে চোর বলছেন? বোঝো। বলছে আপনাকে বলছি না, আপনার রাজ্যে চোর হয়ে বেশি, বোঝো আমার রাজ্যের বদনামটা কি করেছেন উনি। বাইরে গেলে আমাদের চোর অপবাদ শুনতে হয়। উনি মুখ্যমন্ত্রী পদটাকে কলুষিত করেছেন, কলঙ্কিত করেছেন, বাংলার কলঙ্কিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পুনরায় সেই আরজিকর মামলা আরও একবার লাইমলাইটে চলে এলো। শুধুমাত্র তাই নয়, এখন এই মামলা নিয়ে অনেকেই মুখ খুলতে শুরু করেছেন। তৃণমূল সাংসদ শান্তনু সেন তিনি সরাসরি বলছেন কি না, আমিও চাই যে প্রকৃত দোষী শাস্তি পাক। আমি এতদিন পর্যন্ত আমার মেয়ের জন্য চুপ করেছিলাম, আমার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে চুপ করেছিলাম, কিন্তু এখন আর আমি চুপ করে থাকবো না, কারণ আমার মেয়ে চিকিৎসক হয়ে গিয়েছেন, আমার আর কোনো পিছু টান নেই। কি বলবেন? দেখো, প্রথমেই বলি শান্তনু সেনের কথা আমি বলবো না, কারণ আমার মেয়ে যদি, আমার ছেলে যদি ওইরকম পড়তো, আমি কিন্তু তখনও বিরোধিতা করে এটা করতাম, অন্যায়ের প্রতিবাদ। তাতে আমার ছেলের যদি অসুবিধে হতো পড়তো না। কিন্তু আরজিকরের কেস যেভাবে ধামাচাপা দেওয়া হয়েছে, সরকার ধামাচাপা দিয়েছে, ভাবতে পারো একটা সরকার আরজিকরের ধামাচাপা দিচ্ছে। আরজিকর মেডিকেল কলেজ এশিয়ার মধ্যে সবথেকে পুরনো মেডিকেল কলেজ, এবং আমার মনে আছে সেই সময় পাকিস্তান, আমাদের ভারত বিরোধী একটা পাকিস্তান সরকার, পাকিস্তান তো ভারত বিরোধী, সেই পাকিস্তানের ডাক্তাররা 2 দিন ধর্মঘট পালন করেছে আরজিকরের সমর্থনে। বুঝতে পারছো, যারা আমাদের বিরোধী তারাও কিন্তু চাইছে বিচার হোক। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা করেননি, এবং তিনি করেননি কি কেন, তিনি করলেন কি, তিনি দোষীদের আড়াল করার চেষ্টা করলেন। না, তোমার মনে হয় যে এই যে একটা সিভিক ভলেন্টিয়ার, সেই কাজটা ঢুকে ওখানে একটা মহিলা ডাক্তারকে মানে ধর্ষণ করে খুন করে চলে গেল, তার মানে পিছনে একটা বড় চক্র আছে, থ্রেট কালচার ছিল, এটা আমরা জানি। আমরা তো বহু ডাক্তারের সময় কথা বলেছি, এখনও আমার সঙ্গে কথা হয়, তারা বলছেন কি হয়েছে, আমরা জানি কারা কারা যুক্ত। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তারা সব তৃণমূলের মাথার, দিদিমণির হাত রয়েছে মাথার ওপরে, এটা তো ওপেন, সিবিআই বলছে, আদালতে গিয়ে বলছে। এবং সিবিআইয়ের অ্যাডভোকেট ওই যিনি মারা গেলেন কয়েকদিন আগে, এডুল জীব যিনি মারা গেলেন, তিনিও তো বারবার করে সুপ্রিম কোর্টে গিয়ে বলেছেন যে প্রমাণ লোপাট করা হয়েছে। তুমি ভাবো যে একজন, আচ্ছা বলো তো, যার জুরিডিকশন, আমরা এটাই শিখে এসেছি, আমরা এতদিন ধরে রিপোর্টিং করছি, ধরো যার জুরিডিকশনে ঘটনা ঘটবে, যেই থানা, সেই থানায় শেষ কথা বলবে। ঘটনা ঘটেছে কোথায়? আরজিকর মেডিকেল কলেজ, তারপরে নর্থ ডিভিশনে হচ্ছে, কলকাতা পুলিশের নর্থ ডিভিশনে। ইন্দিরা মুখার্জি স্পোক্স পার্সন হয়ে বলছেন কেন? আর ডিসি নর্থ অভিষেক গুপ্তা, তিনি দিতে গেলেন টাকা। আর সিপি, তার ভূমিকা কী ছিল? তৎকালীন সিপি বিনীত গোয়েল, তার ভূমিকা তো যে কোনোভাবে মানে কেসটাকে শান্টিং করে দাও। ইন্দিরা মুখার্জিকে এটা বার করা দরকার, যে তাদের তিনজনকে সাসপেন্ড করেছে কয়েকদিন আগে, মুখ্যমন্ত্রী সাসপেন্ড করেছেন, যে ইন্দিরা মুখার্জিকে তাকে অনুমতি কে দিল, তার এখতিয়ার কোথায়? তিনি কি পুলিশের, কলকাতা পুলিশের স্পোক্স পার্সন? নো, সেন্ট্রাল ডিভিশনের ডিসি, তার জুরিডিকশনে না। তিনি কি করে যে বলছেন যে অভিক দে, তিনি একটা স্কেচ নিয়ে দেখাচ্ছেন যে অভিক দে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। এটা তো পরিষ্কার যে পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়া হয়েছে। এবং ভাবো যে আরজিকরের মতো জায়গায় একটা মহিলা ডাক্তার অন ডিউটি, তার উপরে এরকম নৃশংস ঘটনা ঘটলো, তার বিচার পেল না। তার মা বাবা রাস্তায় রাস্তায় ঘুরছে বিচারের জন্য। ভাবো যে তোমার আমার বাড়ির যদি কেউ হতো, ভাবো। অর্থাৎ এই সরকার যেটা করেছে, সরকার হচ্ছে অন্যায়কে প্রশ্রয় দিয়েছে, দুষ্কৃতীদের প্রশ্রয় দিয়েছে। এই সরকারে আমি মনে করি, দেখো তৃণমূল দলটা না, আমি এটা সবসময় বলি, আমি লিখি, আমি কাউকে ভয় পাই না, যে তৃণমূলের দলের 99% লোক হচ্ছে দুর্নীতিগ্রস্ত এবং দুষ্কৃতী। এটা বলতে কোনো অসুবিধা নেই, কারণ এটা প্রমাণ হচ্ছে। দেখো কালকে দেখছিলাম বাদরিয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য, তার সম্ভবত নাম, পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে টাকা বেরোচ্ছে, তার জমি থেকে টাকা তুলছে 4 বস্তা না 5 বস্তা। বোঝো, এইটা কিন্তু সারা রাজ্যে হয়ে আছে। এটা সারা রাজ্যকে তোলাবাজে রাজত্ব করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তাই এইটাকে কাটাতে সময় লাগবে। এই সরকার চেষ্টা করছে, এই সরকার এর কাজ আছে, এবং সরকার জানো যে সরকার অত্যন্ত দুর্নীতিকে এই সরকার প্রশ্রয় দেবে না বলেছে। মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী তিনি প্রথমেই ঘোষণা করেছেন যে জিরো টলারেন্স আমরা একদম, এবং তার জন্য দুটো কমিশন তৈরি হচ্ছে, যে কমিশন তৈরি হচ্ছে যে 1 তারিখ থেকে শুরু, 1 জুন থেকে কাজ শুরু করবে। একটা দুর্নীতি বিরোধী কমিশন, দুর্নীতি যারা করেছে তাদের বিচার হবে। আর একটা হচ্ছে তোমার নারীদের উপর অত্যাচার। তুমি ভাবো একটা মহিলা, পার্ক স্ট্রিটের ঘটনা, আমি তোমাকে একটু বলি পার্ক স্ট্রিটের ঘটনা। সেদিন আমি দময়ন্তী সেন এবং জাভেদ শামীমের প্রেস কনফারেন্সে আমি ছিলাম, আমি লালবাজারে। তো আমি যে চ্যানেলে সেই সময় ছিলাম, আমাকে বলা হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে তুমি খবরটা করবে। তো আমি লালবাজারে গিয়ে সারাদিন লালবাজারে কাটিয়েছিলাম। যেই সুজেট বলে যে মহিলা, তার সঙ্গে আমি কথা বলেছিলাম, যে ওনার বোনের সঙ্গে আমি কথা বলেছিলাম, আর যে হাওড়া থেকে 6 জন ছেলেকে তুলে আনা হয়েছিল, 6 জন না 7 জন আমার মনে পড়ছে না, এআরএসে আনা হয়েছিল, আমি প্রত্যেকের সঙ্গে কথা বলেছিলাম। আমি পরিষ্কার হয়ে গেছিলাম যে এই কেসটা ওই রকম কেস না, অর্থাৎ এরা যুক্ত নয়, এদিকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে ছেলেগুলোকে। এই কেসটা অন্য কেস, ঘুরিয়ে দিচ্ছেন সরকার, ঘুরিয়ে দিচ্ছে, এবং দময়ন্তী সেন কিন্তু এটা চাননি, এবং যার জন্য দময়ন্তী সেনকে সরে যেতে হয়েছিল। এবং আমি যখন লালবাজার থেকে বেরিয়ে যাচ্ছি, আমি আমার চ্যানেলকে বলেছিলাম, ভাই আমি মিথ্যে কথা বলতে পারবো না, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলো তার নিজের মতো করে নিতে। তো আমাকে তার জন্য প্রবলেম ফেস করতে হয়েছে, আমাকে চ্যানেলে মানে অনেক সমস্যায় পড়তে হয়েছিল, কারণ আমার যখন যিনি বস ছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত ছিলেন, প্রবলেম ফেস করতে হয়েছে। তো এটা ঘটনা যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন এতগুলো ঘটনা ঘটেছে, মানে তোমার কালিয়াচকে ঘটেছে, কালিয়াগঞ্জে ঘটেছে, এত পশ্চিমবঙ্গে তার রাজত্বে 15 বছরের রাজত্বে একাধিক নারী এবং কিশোরীদের উপর অত্যাচারের ঘটনা ঘটেছে, একাধিক ঘটনা ঘটেছে। একটা ঘটনাও কিন্তু তিনি বলেছেন যে এটা ঠিক হয়নি, উনি বলেননি। কিন্তু উনি কি করেছেন, তার অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন যে ওটা ও দোষী, ওটা অমুক দোষী, কাউকে বলেছে ও তো প্রেম করতো। মানে তিনি এইগুলো মানে তিনি তার ঘাড়ে কোনো দোষ তিনি নিতে চাইতেন না। যদি বলো যে কেন্দ্রীয় সরকার বা কোনো পুরস্কৃত করেছে সরকার, সঙ্গে সঙ্গে বলতেন আমি, এটা তো আমার জন্য হলো। অর্থাৎ ভালোর জিনিসগুলো আমার, আর খারাপ জিনিসগুলো উনি অন্যের ঘাড়ে চাপিয়ে দিতেন। এই রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করতেন, এবং সেই বিশ্বাসের জন্য পশ্চিমবাংলার মানুষ বুঝেছেন একটা অপদার্থ মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জন্য সরিয়ে দিয়েছেন ওকে। তাই উনি এখন সেই ঘোরটা ওনার কাটেনি। এখনও তো শুনছি যে উনি তার ফেসবুক প্রোফাইলে লিখেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখতে পারছেন না, প্রাক্তন হয়ে গেছে, বিশ্বাস করছেন না। উনি এই 3 টাইমস মুখ্যমন্ত্রী লিখেছেন। কিন্তু এটা জেনে রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আর ফিরবেন না, পশ্চিমবাংলার মানুষ আপনাকে আর ফেরাবে না, এটুকু জেনে রাখুন। দাদা এবারে একটু ব্যক্তিগত, কারণ এই এতক্ষণ ধরে যে আলোচনাগুলি হলো সেখানে এই বিষয়টা বারবার মনে হচ্ছে, সেটা হচ্ছে যে উনি বরাবর চেয়েছেন বা চেয়ে এসেছেন যে বা যারা তার বিরুদ্ধে মুখ খুলবে বা যে বা যারা তার বিরুদ্ধাচারণ করবে তার গলাকে স্তব্ধ করে দেওয়ার জন্য চিরতরে। সেই লিস্টে তো আপনিও রয়েছেন। দেখো, প্রথমেই বলি আমরা একটা বিশাল লিস্ট, তোমার যাদের কৌশিকও ছিল, কৌশিকও তাকেও বিভিন্ন সময় থানায় ডেকে হ্যারাসমেন্ট করা হয়েছে আমি জানি। এখন বিধায়ক হয়েছে মানব, তাকেও তো জানো যে কিভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে। শফিকুল ইসলাম, তার বাড়ি আমার বাড়ি খুব কাছাকাছি, আমি দেখেছি তার মিসেসকেও কীভাবে হেনস্থা করা হয়েছে। এবং যদি বলো শুদ্ধশীলকে, আমি দেখেছি শুদ্ধশীল কাছেই থাকে। প্রত্যেককে কিন্তু মানে প্রত্যেকটা ইউটিউবার এবং তাদেরকে যেমন হ্যারাসমেন্ট করা হয়েছে, আমরা যারা মূল সংবাদ মাধ্যমে ছিলাম, মূল স্ট্রিমে আছি, তাদেরও কিন্তু বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে। বিভিন্ন সময় ধরো প্রথম কি হতো, আমাদের অ্যাসাইন করা হতো না, এবং অনেক সময় মানে গুরুত্বপূর্ণ যে তৃণমূল বিটের লোক যাবে, ধরো আমি নবান্ন বিট করতাম, অ্যাডমিনিস্ট্রেটিভ বিট করতাম, আমাকে সরিয়ে দিল। কেন সরিয়ে দেওয়া হলো না? আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলছি, চ্যানেল কর্তৃপক্ষ বলছে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে খবর আসছে যে রাজীব দত্ত তিনি কিন্তু ভালো রিপোর্টার নয়। ওনার চোখে ভালো রিপোর্টার তারা, যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি চাটে তারা ভালো রিপোর্টার, আর আমরা হচ্ছে খারাপ রিপোর্টার, যার জন্য আমাদের প্রচুর প্রবলেম ফেস করতে হচ্ছে। আমার নিজের চাকরি হারিয়েছি আমি। ওনার আমলে চ্যানেল দখল হয়েছে, বলছে চ্যানেলের অফিস দখল হয়ে গেছে। কৌশিক সেই চ্যানেলে ছিল, কলকাতা টিভিতে ছিলাম আমরা, সেই চ্যানেলকে দখল হয়ে গেছে, জানো উনি করিয়েছেন, আমরা ছিলাম সেই চ্যানেলে। সেই চ্যানেলের মালিককে আর কে চালায়? তারপরে যে চ্যানেল আমরা দেখেছি সেই চ্যানেলের কিভাবে উনি এনগাল্প করিয়ে দিয়েছেন। তারপরে যে চ্যানেলে আমি গেছি সেই চ্যানেলের দায়িত্ব পালন করতাম আমি,
তো আমাকে চেয়ারম্যান বলেছিলেন যে আপনি আপনার মতো যা সামনে দেখছেন সেটাই খবর, কিন্তু তারপরে কি হলো, তারপরে তার ফলটা আমাকে পোহাতে হয়েছে, যে আমাকে দোষারোপ করা হলো যে আমি বিজেপিকে খবর করি, বিজেপির খবর বেশি যায়, বিজেপির দালালি করি এবং বিজেপিকে খবর পাচার করি নবান্ন থেকে। এবং ভাবতে পারবেন আমাকে স্যাক করা হয়েছিল, আমাকে চাকরি থেকে বরখাস্ত করা আছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম, দিদি আমি আমি করি না কিছু, আমাকে যা বলে তাই করি। তো উনি আমাকে তদন্ত করে পেয়েছিলেন নাকি আমি বিশাল মানে 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 অপরাধ করে ফেলেছি এবং খবর পাচার করি। তো উনি জানেন, এবং তারপর থেকে নবান্নে আমি ঢুকতাম না, নবান্নে মানে অঘোষিতভাবেই বলা হয়েছিল নবান্নে না ঢোকাই ভালো, এবং সাহসটা করিনি। কারণ আমি তো জানি যে শফিকুলের কি হয়েছিল, আমি তো জানি এই মানবের কি হয়েছিল, আমার পরিবার নিয়ে আমি থাকি, আমি ওদের দিকে তাকিয়ে আমি আর সাহস করিনি, কারণ জানি যে জেলে ঢুকিয়ে দিলে অনেক রকম সমস্যায় পড়তে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদীদের পছন্দ করেন না, এবং সবথেকে যারা ওনার চারিদিকে থাকে, যে আমি সেই সাংবাদিকদের কথা বলবো না, আমি প্রত্যেকের কাছে বলেছি যে আমাকে তো এতদিন ধরে চিনিস, আমি কি অন্যায় করেছি? সবাই বলেছে না তুমি অন্যায় করোনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তদন্ত করছে তোমার বিরুদ্ধে, তাই তুমি কিছু, আমরা কিছু করতে পারবো না। সন্তু পানকেও আমরা দেখেছি যে সরাসরি তিনি এখন বিধায়ক, কিন্তু যেই সময় তিনি একদম প্রথম সারির সংবাদ মাধ্যমের সাংবাদিক ছিলেন, তাকে অন ডিউটি পর্যন্ত সেখান থেকে তুলে নিয়ে গিয়ে কিভাবে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা করতে পারে বলো তো একটা সংবাদ মাধ্যম? তিনি আবার কিন্তু বলেন, তিনি আবার উল্টো কথা বলে যে বিজেপি সকালবেলায় উঠে দেখবে প্রতিটা মিটিং খোলো, এই নির্বাচনে প্রতিটা সভাতে বলছেন বিজেপি সকালবেলায় উঠে ঠিক করে দেয় কোন চ্যানেলে কি যাবে, কোন চ্যানেল কি বলবে, কোন কাগজে কি লেখা হবে। আর আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় কী করেন, বিজেপি এটা করে না। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেন কোন চ্যানেলের মাথায় কে বসবে, কোন চ্যানেলে কি খবর হবে, আর কোন চ্যানেলে বসে কেউ প্রতিবাদ মানে খবর করা নয়, সেই চ্যানেলে বসে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো সমালোচনাও করা হয় নিজেদের মধ্যে বন্ধুবান্ধব, সেটাও যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে আসে, এবং সেই চাকরি তারপরেও চাকরি চলে গেছে, তার উদাহরণ কিন্তু আমার আছে। অর্থাৎ বুঝতে পারছি একটা ভয়ঙ্কর সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই পশ্চিমবঙ্গের মানুষ বুঝেছে, এবং এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়িয়ে দিয়েছে। মমতা বাড়ির অঞ্চলের একটা মানুষ মমতাকে পছন্দ করে? গালাগাল দেয়, গালাগাল দেয়। আজকে যখন তার বাড়ির সামনে থেকে ব্যারিকেড উঠে গেছে না, সেই বাড়ির মানুষ ফুর্তি আনন্দ করছে, ঢুকতে দিত না, আত্মীয় আসতো না। ধরো কোনো আত্মীয় যদি আসে রাত্রিবেলা, যখন তখন আসতে, তার বাইক চেক হবে, কোন মিষ্টি নিয়ে গেলে সেটা চেক হবে, মানে তাকে কিভাবে হ্যারাসমেন্ট করা হতো। আজকে দেখো কালীঘাটের মানুষ প্রাণ পেয়েছে, মুক্তি পেয়েছে। এই জায়গাটা বলো তো, এটা হতে পারে? সেদিন আমি অভিষেকের বাড়ির ওখানে গেছিলাম লাইভ করার জন্য, ওখানে আমি শুনছিলাম, ওরা আমাকে বলছে ওই অভিষেকের বাড়ির আশেপাশে না, ওই অঞ্চলটাতে কোনো গাড়ি কেউ যারা বাড়ি তারা গাড়িও রাখতে পারে না, প্রত্যেকে প্রতিদিন কেস খায়। একদম, মানে বুঝতে পারছো কে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কে বলো তো? একজন সামান্য এমপি, মানে বিড়ালকে বাঘ করে দিয়েছে। তার Z+ সিকিউরিটি, তার মানে সরকারের অজস্র গাড়ি, এবং আমি একটা দিয়েছি দেখবে যে তার দিল্লিতে গাড়িটা কীরকম। মানে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে পিসি ভাইপোর কোম্পানি না, আমি এটা ওই শুভেন্দুদাও বলেন পিসি ভাইপোর কোম্পানি, আমিও বলি যে পিসি ভাইপোর কোম্পানিটা আমি একটু অন্যভাবে বলি, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিলো এখানে তোমার ব্যবসা করতে, ব্যবসা করে শাসক হয়েছিল, আর পিসি ভাইপোর কোম্পানি সে হচ্ছে এখানে শাসক হয়ে ব্যবসা করেছে।